আর এই 100% বিদেশি বিনিয়োগে সেখানে অর্থনীতির হাল ফিরল, বিদেশি পুঁজি আসছে, বিদেশি বিনিয়োগ হবে। 2 নম্বর যেটা, তা হলো বিদেশি বিনিয়োগ যদি জীবন বীমার ক্ষেত্রে হয়, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে হয়, প্রিমিয়াম বাড়তে পারে, অর্থাৎ ঘুরে ফিরে চাপ পড়বে সেই মধ্যবিত্তের উপরেই। একেবারেই দেখো, বিশেষজ্ঞরা কিন্তু এই 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের বিষয়ে তাদের দুরকম মত তারা প্রকাশ করছেন। একদিকে তারা যখন বলছেন যে 100% এফডিআই হওয়া মানে গ্লোবাল বিগ প্লেয়ার যারা রয়েছে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার ক্ষেত্রে তারা ভারতে আসবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের বেনিফিটের ক্ষেত্রে কম্পিটিশন অনেক বাড়বে এবং যখন বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা যখন ভারতে ইনভেস্ট করবেন তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে বেনিফিটের দিক থেকে সাধারণ মানুষ তারা আরো অনেক বেশি পরিমাণের কভারেজ পাবেন এবং সেক্ষেত্রে যারা এক্সিস্টিং বীমা সংস্থারা রয়েছে তাদেরকেও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যে তারা তাদের গ্রাহকদের কতটা বেনিফিট দিচ্ছেন। এইদিকে যেমন একটা কম্পিটিশনের জায়গা রয়েছে, কিন্তু একই সঙ্গে তুমি যে বিষয়টা বললে সেটাও কিন্তু উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞদের এক অংশ। তাদের বক্তব্য যে যখনই এফডিআই আসবে এবং যখনই ইন্টারন্যাশনাল বিগ প্লেয়ার্সরা যারা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে যারা স্বাস্থ্য এবং জীবন বীমা প্রোভাইড করেন, তারা যখন একাধিক সুবিধা নিয়ে আসবেন এবং 100% এফডিআই নিয়ে তারা যখন আসবেন তখন দেশের খুব একটা কন্ট্রোল তার উপর থাকবে না, ফলে প্রিমিয়ামের যে পরিমাণ সেই পরিমাণও কিন্তু বাড়বে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপরেও চাপ পড়বে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় রয়েছে যে ভারতীয় যে সমস্ত বীমা কোম্পানিরা রয়েছে তারা এই ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে কতটা তারা লড়াই করতে পারবেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে তাদের পুঁজির মধ্যে যে ফারাক হয়, ফলে সেখানে দাঁড়িয়ে ভারতীয় বীমা সংস্থারা যেগুলো রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে ধুঁকতে শুরু করতে পারেন। তার কারণ পুঁজির সাথে দুই যদি ইন্টারন্যাশনাল বিগ প্লেয়ার্সে দেখা যায় এবং ভারতীয় যারা জীবন বীমা সংস্থারা রয়েছে, মূলত রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা, ফলে সেখানে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে। তার কারণ পুঁজির ক্ষেত্রে এবং অফারিং এর ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে যেতে পারেন, ফলে তাদেরও কিন্তু কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে এই ডিসিশনকে একদিকে যেমন মার্কেটের জন্য দুটো দিক নিয়েই এখনো পর্যালোচনা চলছে। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে, ধন্যবাদ মৈত্রেয়ী। ভালো খারাপ দুটো দিক নিয়ে একটা পর্যালোচনা চলছে, বোঝার চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত। আখেরে এতে যদি ভালো হয়েও থাকে তাহলে খারাপের আশঙ্কাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ ব্যাপারে যেটা আগে কেন্দ্রীয় সরকারের হাতে কিছুটা ছিল সেটা বিদেশি কোম্পানিদের হাতে চলে যাওয়ার ফলে পরবর্তীকালে আমরা ক্লেম পাওয়ার ক্ষেত্রে এবং আমাদের যে প্রিমিয়াম দিতে হয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেটাও হয়তো পরবর্তীকালে বেড়ে যেতে পারে। বোধহয় একটু ভাবনা চিন্তা করার জায়গা ছিল। বিদেশি কোম্পানি হাতে চলে গেল মানে আমার হাতে তো থাকলো না। এবার আমি যদি ক্লেমটা ঠিকঠাক করে না পাই তাহলে সেক্ষেত্রে আমার পক্ষে তো সমস্যাটা থেকেই গেল। যেটা মার্কেটে যেটা ফেস করছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে একটা হেলথ ইন্স্যুরেন্সের উপর যে 18% জিএসটি আছে বা ইন্স্যুরেন্সের উপর যে জিএসটি আছে, জিএসটিটা উইথড্র করে নেওয়া উচিত। কেন বলছি, আমি এখন রোজগার করছি, আমার জিএসটি দেওয়ার ক্ষমতা আছে, আমার পেনটা একটু কম হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এজ অফ 65, 70, 75 আজকে মানুষ যদি সিনিয়র সিটিজেন আজকে যদি এরা 18% জিএসটি দেয়, কেননা এনাদের হিউজ প্রিমিয়াম হয়, এজ রিলেটেড হিউজ প্রিমিয়াম হয়, সেখানে একজন 10,000, 15,000 টাকা জিএসটি দিচ্ছে, এটা ঘোষণা হলো না। এইটাকে আমার মনে হয় রিলিভ করা উচিত।